সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি বেইজিংয়ের। কোটা সংস্কারের দাবিতে বিকেলে বাংলা ব্লকের কর্মসূচি, স্থায়ী সমাধানের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এক দশকেও তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ চুক্তির অগ্রগতি হয়নি, নতুন করে সমীক্ষার প্রস্তাবে প্রকল্প ঝুলে যাওয়ার শঙ্কা। বগুড়ায় ৩ উপজেলার ৮০,০০০ মানুষ পানিবন্দী, যমুনায় নতুন করে ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং মেয়র আতিকের ৪ বছরে কোনো উন্নয়ন হয়নি, গুলশান লেক সড়কে গুদারাঘাট মানারাত ভার্সিটি অংশে তৈরি খানাখন্দ এলাকাবাসীর ভোগান্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার বিস্তারিত। চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিবাগত রাত 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। গত সোমবার 3 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং যান প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে দুপুরে একই স্থানে দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে। দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে 21 সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এছাড়া 7টি ঘোষণাপত্র সই করে দুই দেশ। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কোটা সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে আন্দোলনকারীরা। বিকেল 3:30টা থেকে ফের চলবে বাংলা ব্লকেট কর্মসূচি। আওতায় থাকবে সড়ক ও রেলপথগুলো। সর্বাত্মক বাংলা ব্লকের 3য় দিনে গতকাল ঢাকার মোড়ে মোড়ে শক্ত অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, নির্বাহী বিভাগ দ্রুত দাবিটি মেনে নিক, যাতে পড়ার টেবিলে ফিরতে পারে সবাই। 3:30টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। তিস্তা ভারত বাংলাদেশের অভিন্ন নদী হলেও পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি এক দশকেও। সম্প্রতি প্রধানমন্ত্রী 2 দফায় ভারত সফরে তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে আশার আলো দেখা দিলেও তিস্তায় ভারত সরকারের নতুন করে সমীক্ষার প্রস্তাবে প্রকল্প ঝুলে যাওয়ার শঙ্কা নদীর পাড়ের মানুষের। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। বাবা, আমার বাড়ি 10 বার ভেঙে গেছে, আমি অসহায়, আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন যেখানে বাড়ি করে আসি ওই বাড়িতে মানে আমার আর যাওয়ার কোনো পথ নেই বাবা। আমি কুড়িগ্রামের বিদ্যানন্দ গ্রামের এই তসলিম উদ্দিনই নয়, প্রতিদিনই শত শত মানুষজনের ঘর বাড়ি জমি এভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে। তিস্তা কখনো অল্প পানিতে এমন ফুলে ফেপে উঠছে, আবার শুষ্ক মৌসুমে মরুভূমি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তার পানি বন্টন চুক্তি হলে এই যে তিস্তার অববাহিকার মানুষজনের দুঃখ সেটি লাঘব হবে। এই জিনিসটা হলে আমরা ঠিকমতো আবাদ করতে পারবো, ভালোভাবে খাইতে পারবো। আমাদের এই নদীটা খনন হইলে মনে করেন অনেক কোটি কোটি লোক আরামে থাকবে। আমরা চাচ্ছি যদি এই নদীটা যদি খনন হয় তাহলে আমাদের জন্য অনেক একটা উপকার হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর 2 দফায় ভারত সফরের পর আলোচনায় আসে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2023 সালের মার্চে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন জমা দেয় চীনের একটি প্রতিষ্ঠান। বিনিয়োগে আগ্রহ এবং দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে চায় দেশটি। একই আগ্রহ দেখিয়ে নতুন করে সমীক্ষা চালাতে চায় ভারতও। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এশিয়া মহাদেশের 2 পরাশক্তি যখন একই প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে, এটি আবার সমীক্ষার নামে আবার ঝুলে যাবে কিনা সেই বিষয় নিয়ে আমাদের সংশয় ছিল। একটা কাজ রেডি আছে, সহায়তা যদি বন্ধুত্বের খাতিরে সেইভাবেই করে তাহলে সেই কাজটিকেই তারা প্রকৌশলগতভাবে নিয়ে তারা কিন্তু সেই কাজটি সফল করে, তার কাজটি এখনই দ্রুত আমাদের শুরু করা সম্ভব। বাংলাদেশের এই প্রকল্পে ভারতের অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করে আন্দোলনে থাকা নেতারা বলছেন, উজানে পানি প্রত্যাহার না করে তারা সেখানে নদী খনন এবং সমন্বয় করলে এই সমস্যার সমাধান হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি পানি প্রত্যাহার না করে তার অংশে, পশ্চিমবঙ্গ তার অংশে নদী খনন করে এবং সমন্বয় করে,
তাহলে এই সমন্বয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, তাহলে দুই পক্ষের লোকেই কিন্তু সুবিধা হবে। তিস্তা পারে 2 কোটি মানুষের ভাগ্য নির্ধারণী এ মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ভারতের রশি টানাটানি এবং ভূ রাজনীতিতে পা না দিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ চালুর দাবি উঠেছে। আমরা চাই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। টানা বৃষ্টিতে যমুনার পানি বেড়ে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুটে পানিবন্দী প্রায় ৮০,০০০ মানুষ। এদের চরম দুর্ভোগে বানভাসী মানুষ। তবে পানি কিছুটা কমলেও নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। খরস্রোতা যমুনার সাথে সংগ্রাম করেই জীবনের প্রায় ৭০ বছর কেটেছে সারিয়াকান্দি কামালপাড়ার অসহায় বৃদ্ধা নবিতন বেগমের। প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের করাল গ্রাসে সব হারিয়ে নবিতনের সঙ্গী এখন দুচোখ ভরা অশ্রু। কোন আল্লাহ থাকার ঘর দাও নাই, মানুষের ঘর থাকি, ঘরের মধ্যে এক বুকের পানি সাপ যায়। এখন তোমরা দয়া করে দাও, আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিও। উজানের ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বর্তমানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলার প্রায় ৮০,০০০ মানুষ, যার মাঝে সবচেয়ে বেশি সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় ১৭,০০০ পরিবার। পানির নিচে প্রায় ১৪৫৭ হেক্টর কৃষি জমি তলিয়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১,০০০ কৃষক। খুব দুর্দশা, ভাত পানি এটা খুবই কষ্ট, পানি টানি পেশাব পায়খানা এটা ধান কল ডুবে গেছে গা। পানি কিছুটা কমায় এখন যমুনার তীরে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। প্রতিকারে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নদী তীরে জিও ব্যাগ ও টিউব ফেলা সহ নানামুখী উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। দুবারে বন্যা নদী ভাঙ্গা মানুষের আমরা ঘরগ্রস্ত খুব ক্ষতি হয়ে গেছি। আমরা একটা ঠাই বাদ চাই, যদি ওই বাদে বাসা বাড়ি করে থাকা যায়। যদি কখনো মূল বাঁধটা ভেঙে যায়, আল্লাহ না করুক, তাহলে শুধু সারিয়াকান্দি না, বগুড়া জেলা ৫টা উপজেলা পুরাটা পানিতে প্লাবিত হবে। এদিকে যমুনার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের মাস্টার প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার। প্রতি বছর আমার বন্যা হয়, এই সারিয়াকান্দি রক্ষার যে বাঁধ যমুনার তীরবর্তী, সেটি আমি এখন যাচাই বাছাই করে দেখব যে কেন প্রকল্পটি এখনো বাস্তবায়িত হয় না। এটি বারবার যাতে আমাদেরকে পরবর্তী বছর জানে একই রকম সংকটের দিকে আমাদেরকে না নিয়ে যায়, নিঃসন্দেহে আমরা এটা নিয়ে কাজ করব। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ দেওয়ার দাবি ভাঙন কবলিতদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম উদ্দিন। সাইম, আপনি নিশ্চয়ই শুনছেন। সাইম, বন্যার বর্তমান চিত্র সম্পর্কে জানাবেন। আরেকটি বিষয়, পানি কমতে শুরু করেছে কিনা, জনগণের ভোগান্তি কেমন দেখছেন এবং তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা, সেই বিষয়গুলো জানাবেন। লিনিয়া, গত কয়েকদিন পানি কমার পরে কিন্তু গত ১২ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে আবারও। সর্বশেষ তথ্য মতে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে গত ১২ ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুরে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৪ সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু আসলে আবারও নতুন করে যে পানি বৃদ্ধির সংখ্যা, সেটি কিন্তু আবারও সংখ্যা দাঁড়িয়েছে। এখানকার আসলে লোকালয় এবং নিম্নাঞ্চল তলিয়ে যাবার কারণে যাতায়াত ব্যবস্থা এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো কিন্তু আসলে বিঘ্ন ঘটছে। শিক্ষা ব্যবস্থার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে আসলে শিক্ষা যে পাঠদান রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। যাতায়াত ব্যবস্থা যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তো পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু আসলে মানুষের আসলে কর্মক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সে আরেকদিকে কিন্তু আসলে এই এলাকাগুলো আসলে তাঁত সমৃদ্ধ এলাকা, যে কারণে তাঁত এবং দোকানপাট এগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু মানুষজন বেকার হয়ে পড়েছে অনেকটাই। আমাদের সাথে এখানকার কিছু বাসিন্দা রয়েছেন, আমরা একটু জানতে চাই আসলে যে গত কয়েকদিন ধরেই তো পানি বৃদ্ধি এবং আপনাদের দোকানপাট তাঁত এগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে, এতে আপনাদের আসলে কেমন ভোগান্তি হচ্ছে? আসলে ভোগান্তির মধ্যে আমাদের মনে করেন যে কর্মজীবী সবকিছু বন্ধ হয়ে গেছে, আমরা চলাফেরা করতে পারছি না।
মাঝে মধ্যে যে দুই চারটা দোকানদারি করে খাই, এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। পানি অতিরিক্ত বেড়ে গেছে, মাঝখানে দুদিন কম ছিল, আবার আজকে শুরু হয়ে গেছে। তাহলে এইরকম যদি থাকে তা আমাকে মনে করেন যে কর্মসীন বন্ধ হয়ে যাবে, আমরা কর্ম করে পারবো না। মানে তেমন কোন জায়গা জমিও নাই যে সেখানে উঠবো, ঠিক আছে, পুরা ঘরের মধ্যে পানি, দোকানের ভিতরে পানি, কর্ম বন্ধ হয়ে গেছে। এছাড়াও আমরা কিন্তু জেনেছি যে আসলে এই সিরাজগঞ্জের বেশ কিছু ফসলি জমি 6,500 হেক্টর ফসলি জমির মতো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, যে কারণে আসলে যে গোখাদ্যের সংকট, যে ঘাস গুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত থাকার কারণে আসলে গোখাদ্য এবং গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে এখানকার বাসিন্দারা, পানিবন্দী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা সিরাজগঞ্জের যে জেলা প্রশাসনের কাছ থেকে জেনেছি যে ইতোমধ্যে তাদের যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সেই পানিবন্দী এবং বানভাসী যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিতরণ করা হচ্ছে। যদিও আসলে সবাই এখনো সেই বরাদ্দগুলো আসলে পর্যায়ক্রমে পায়নি, সে তো তারা কিন্তু জেলা প্রশাসন বলছে যে পর্যায়ক্রমে তাদের যে বরাদ্দ রয়েছে সেগুলো কিন্তু আসলে সবার কাছেই পৌঁছে যাবে। আমাদের সাথে আরেকজন বাসিন্দা রয়েছেন, আমরা একটু জানতে চাই এই পানিবন্দী হবার কারণে আসলে আপনারা কি কেমন সমস্যায় ভুগছেন? সব ধরনের সমস্যা হচ্ছে, সব ধরনের খাওয়া দাওয়া, মনে করেন পায়খানা পেশাব করা, সব ধরনের সমস্যা, কামাই কাজী বন্ধ, রাস্তাঘাট পানি, মাল নেওয়া আনা কষ্ট, সব ধরনের বন্ধ আর কি, সব ধরনের কষ্ট। যাতায়াত ব্যবস্থা আসলে মূলত পানির নিচে তলিয়ে যাওয়ার আসলে কিন্তু মূল সমস্যাটা কিন্তু সেখানেই দেখা দিয়েছে। আসলে যাতায়াত যদি রাস্তাঘাটগুলো আসলে রাস্তাঘাট থেকে পানি নেমে যায় তাহলে কিন্তু আসলে তারা যাতায়াত ব্যবস্থা করতে পারবে এবং কিছু খাবার অন্তত অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। লিনিয়া। সাইম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী সাইমের কাছ থেকে। সংবাদ সকালে আরো থাকছে। বাসা ছাড়তে বলায় ভাড়াটিয়ার মামলার জেলে লালবাগের বাড়ি মালিক, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ বাদীর, সুষ্ঠু বিচার চায় এলাকাবাসী। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটির মেয়রের মেয়াদ 4 বছর শেষ হলেও হাতিরঝিল লেক সংলগ্ন সড়কের কোনো উন্নয়ন হয়নি। গুদারাঘাট থেকে মানারাত ইউনিভার্সিটি পর্যন্ত অংশে তৈরি হয়েছে খানাখন্দ, আর বৃষ্টির পানি জমে খানাখন্দে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি অভিজাত এলাকা গুলশানের পাশে। লেকের পূর্ব পাশের এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় তৈরি হয়েছে খানাখন্দ, এতে অনেকটাই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে জমে পানি, গর্তে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। আপনার আড়ু পর্যন্ত পানি হয়ে যায় রাস্তায়, এয়ার ফিল্টার পানিটা গিঞ্জিল আপনার নষ্ট হয়ে যায়, অনেক টাকা লাগে মালিক মহাজনের। আর মানুষজন তো প্রচুর গাড়ি চলে, কিন্তু গাড়ি চলা সত্ত্বেও এখানে কেউ খেয়াল নেয় না। মানে বর্তমান যে সিচুয়েশন, যে বন্যার পানি বা একটা হালকা বৃষ্টি হলে যে পরিমাণ যেখানে ভরে যাচ্ছে, পানি দেওয়ার কোনো ড্রেন নেই, ড্রেনগুলো কোনো পরিষ্কার নেই। তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যাত্রী নিয়ে, স্কুল ছেলে মেয়েদের নিয়ে যারা একটু রিক্সায় থাকে তারা হুট করে পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এদিকে এই রাস্তায় বৃষ্টি হইলে চলাফেরা করা যায় না, আবার গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করা যায় না। তাদের অভিযোগের সত্যতা মিলে 10 মিনিটের বৃষ্টিতেই পানিতে ডুবে থাকায় বোঝার উপায় নেই কোথায় আছে খানাখন্দ। এইটার অবস্থা মনে হয় যে আজকে 4 বছর ধরে এরকম, মানে এত খারাপ এই রাস্তা, এই রাস্তার দিয়ে কোনো খেয়ালই নেই। অনেক সমস্যা, গাড়ি বিশেষ করে বাইক চালাতে রাস্তাতে খানাখন্দরগুলো আছে, এগুলোতে খুব সমস্যা করে, প্রবলেম করে। পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নাই, প্লাস রাস্তাটা মনে করেন যে বাঙ্গার উপরেই আছে, ভাঙতে 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 আজকে এই পর্যন্ত এখনো বাঙ্গার উপরে আছে। প্রতিদিন আপনার একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। রাস্তার কথা কি বলবো, আর 4 বছর ধরে চলাচল করে এই রাস্তার কোনো পরিবর্তন, দিন দিন অবনতি, কোনো পদক্ষেপ নেই এই রাস্তায়। গাড়ি নিয়ে চলাচল করার সমস্যা, লোকজন হাঁটাহাঁটির সমস্যা, প্রচুর সমস্যা। এ ব্যাপারে কাউন্সিলরের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ভোগান্তি লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাড়ির মালিকের হাতে ভাড়াটিয়া নির্যাতনের কথা হরহামেশা শোনা গেলেও এবার ঘটেছে উল্টোটা। নিয়মিত ভাড়া না পেয়ে বাসা ছাড়ার নোটিশ দেয়ায় ভাড়াটিয়ার মামলায় জেলে পুরান ঢাকার এক বাড়িওয়ালা।
ভুক্তভোগীর অভিযোগ, বাসার দারোয়ান সহ মালিকের স্ত্রীর নামে শিশু নির্যাতন ও ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস অ্যানি নামের ওই ভাড়াটিয়া। আর ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অ্যানির দাবি, জোর করে এ বাসায় থাকছেন না তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। আক্রমণাত্মক ভঙ্গিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম সানাফ। বাসার 6 তলার ভাড়াটিয়া তিনি। 2 বছরের ভাড়াটিয়া জীবনের অর্ধেক সময় ভাড়া না দিলেও আচরণে যেন বাড়িওয়ালার ভাব। ঘটনাটি রাজধানীর পুরান ঢাকার পোস্তা এলাকার। 2 বছরের চুক্তিতে বাসা নিলেও নিয়মিত ভাড়া পরিশোধ করেননি ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস অ্যানি। এই কারণে গেল বছরের 4 নভেম্বর তাকে বাসা ছাড়ার নোটিশ দেয় বাড়ির মালিক। এরপরই বাধে যত বিপত্তি। বাড়ি না ছেড়ে মালিকের বিরুদ্ধে মামলা করেন অ্যানি। এতে ধর্ষণের পাশাপাশি শিশু নির্যাতনের অভিযোগ করেন তিনি। বাড়ির মালিকের স্ত্রী এবং দারোয়ানকেও মামলার আসামি করা হয়। আমাদের ধমকিও দেওয়া হয়েছে। আমরা বাসায় যখন ছিলাম না, আমরা তো যখন বাইরে ছিলাম, ঢাকার বাইরে চলে গেছিলাম, তো আমার শাশুড়ি আর আমার ননদ আমার বাসায় ছিল। এদের হুমকি দিছে যে এদের মাইরা ফেলবে। কি অন্যায় করছি উনারে ভাড়া দিছি, এটি অন্যায়। উনি এখনো এই বুড়া বসে আমার নামে যা জিটি করে আসে। অন্য ভাড়াটিয়ারাও দোষারোপ করেন অ্যানিকে। আর বাড়ির মালিক সজীবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্বার্থ সিদ্ধির পায়তারা হিসেবে দেখছেন এলাকাবাসী। তার সাথে প্রেম করে কিভাবে 3টা বাচ্চার মাসে, তার 3টা বাচ্চা অলরেডি আছে, তা কিভাবে তার সাথে সে প্রেম করে? একটা থাকলেই তো সেখানে অনেক কিছু করা যায় না, সেখানে 2টা ওয়াইফ তার অলরেডি আছে। এটা জানার পর আমি ভুল করলে এটা আমি মনে করবো যে এটা আমার ভুল। তবে অ্যানির দাবি, বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেছে বাড়িওয়ালা। আর হাতে টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছেন না বলেও স্বীকার করেন তিনি। ফিজিক্যাল সম্পর্ক করতে চেয়েছিল, তখন আমি না বলছি। না বলার পরে উনি আমাকে বিয়ের কথা বলছে, যে বিয়ে করবে শরীয়ত মোতাবেক বিয়ে করবে। যাই হোক, ওনার বন্ধু আছে, বানায় নিয়ে আসছে না কি করে নিয়ে আসছে আমি জানি না। আমিও দীর্ঘ বিশ্বাস করলাম। তারপর আমি বলছি যে কাগজ কলমের কথা, তো তখন বলছে যে সপ্তাহখানেক পরে গিয়ে কোর্ট ম্যারেজ করবে। আমি 2টা ফ্ল্যাট চাইতেছে, আমি মিডিয়ার সামনে বলতেছে কোনো ওনার ফ্ল্যাট দরকার নেই, যা বিচার হবে সেটা আইন করবে। ঠিক আছে, আদালতের কাছে গেছে, ওইটা কোর্ট করবে, যা বিচার করে। বিষয়টি অবগত চকবাজার থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভাড়া দিয়ে তাড়ানোর দায়িত্ব তাদের নয়। আর ধর্ষণের বিষয়ে ভিকটিম সাপোর্ট সেন্টার ভালো বলতে পারবে। এটা আসলে হচ্ছে কি, এটা এখন চলে গেছে আপনার যে ভিকটিম সাপোর্ট সেন্টার। আপনি ওখানে গিয়ে কথা বললে ওরা বলতে পারবে। এই ধারের মধ্যে অনেক কিছুই আছে, অনেক উপাদান আছে এই ধারের মধ্যে। এই মামলাটা ভিকটিম সাপোর্ট সেন্টার চলে গেছে, এখন ওখানে আছে মামলা। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে চলছে কানাঘুষা। ভাড়াটিয়া অ্যানির নামে পূর্বেও এমন অভিযোগ ছিল, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় এলাকাবাসী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। It's over. Good night, Charlotte. Finishes tonight in Charlotte. Colombia 1, Uruguay 0. উরুগুয়েকে বিদায় করে 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া, ডাচদের হারিয়ে ইউরো টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই নিজস্ব বর্জ্য অপসারণেরও ব্যবস্থা। কোনো নিয়ম নীতি ছাড়াই এভাবে বছরের পরপর চলছে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ চালকল। প্রতিনিয়তই এসব চালকলের বর্জ্যযুক্ত পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি সহ লোকালয়ে। ছাই ও কালো ধোঁয়ায় এলাকার বাসিন্দারা পড়েছে চরম ভোগান্তিতে। হুমকির মুখে পড়েছে চাষাবাদ ও জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে ছোট বড় মিলিয়ে চালকল রয়েছে প্রায় 300-র মতো, যার অধিকাংশই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এমনকি নেই নিজস্ব বর্জ্য অপসারণের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে নিয়ম নীতি ছাড়াই এই চালকলগুলো ছড়াচ্ছে কালো ধোঁয়া ও ছাই, ফসলি জমিতে ফেলছে বর্জ্যযুক্ত পানি, যার কারণে এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে নানা রোগবালাই। হুমকির মুখে পড়েছে এলাকার চাষাবাদ ও জীববৈচিত্র্য। গুড়া টুড়া চোখে যাচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, ময়লা যাচ্ছে, একটু পর পরে চোখ ধোয়া লাগছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, অ্যাজমা হচ্ছে, আমার নিজেরই অ্যাজমা হয়ে গেছে। গরু ছাগল সবই ধরেন অসুস্থ হয়ে পড়ে, একটা জিনিস পালতে পারি না আমরা, জিনিসটা অসুস্থ হয়ে পড়ে। আবার এই ছাই মেল চললে পারে আমরা অন্ধকারে ঘর থেকে বাড়াতে পারি না। পানি সব এই জায়গা আবর্জনা ও পানির পানি, ওই নানান পানি। এই হ্যাঁ, ধানের গুঁড়ো উঠতেছে, ধানের গুঁড়ো ওঠে, তারপর চোখের মধ্যে চোখ নষ্ট হয়ে যায়, চোখের জ্বালা যন্ত্রণা হয়, সবকিছু হয় জায়গায়। তুষো উড়ে, বুঝছেন, ওটা চোখের মধ্যে গেলে একবারে আটকায় যায়, ওটা মানে বের করাও কষ্ট করে হয়ে যায়, অনেকের চোখে এই জন্য সমস্যা হয়েছে। আর তাছাড়া
যদি এগুলা যদি নিরাসন না করা যেত একটা কথা হতো, লাখখানিক টাকা খরচ করলে শুনছি যে করা যায়। অনেক একটা অটোমেল করছে এদিকে, যে এদিকে ছাই উড়ে না। তবে পরিবেশ দূষণের বিষয়টি কিছু কিছু মিল মালিক স্বীকার করলেও কেউ কেউ আবার দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন সবকিছু মানিয়েই চলছেন তারা। কিছুটা সত্য সেটা আছে, তারা বসবাস করে, সম্মিলিত পানি মিলিয়ে একটা পরিবেশ খারাপ হয়, এতে তাদের জনজীবন ক্ষতির দিকে যায়। মান দপ্তর আমলে যেভাবে আছে এই এলাকায় সেভাবে চলতেছে। এখন আমরা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ বজায় রাখাই আমরা আমাদের মেনে নিয়ে আমরা কাজ করতেছি। আর যে সকল চালকলের মালিকরা পরিবেশের ছাড়পত্র ও নিয়ম না মেনে মিল চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে প্রতিষ্ঠানগুলোয় লাইসেন্স নাই বা আমাদের পরিবেশের ছাড়পত্র নাই, সেসব প্রতিষ্ঠানে আমরা নিয়মিত মনিটরিং এবং অভিযান এবং আমাদের একটা এনফোর্সমেন্ট উইং আছে, সেখানে আমরা তাদেরকে মানে আইনের আওতায় আনি। জেলায় ছোট বড় মিলিয়ে ৩০০টির মতো চালকল থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৪৫টির। যেগুলোর ছাড়পত্র রয়েছে সেগুলোও নিয়ম নীতি না মেনেই চালাচ্ছেন কার্যক্রম। তাই দ্রুত এসব চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, চালের বাজার পরিস্থিতি জানবো। চালের বাজার দর সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নাহিদ, বাজারে চালের দাম এখন বর্তমানে কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। লিনিয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিন্তু আরেকবার কুষ্টিয়ায় আরেক দফায় চালের দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দামই কিন্তু কেজি প্রতি 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, খুচরা বাজার চালের, পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল আবার আরেক দফা বেড়েছে, 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়া মোটা যে 28 চাল অর্থাৎ সর্বনিম্ন চাল, সেটাও কেজিতে 2 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। এছাড়া সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে বাসমতি চাল কিন্তু কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা, অর্থাৎ আজকের বাজারে বিক্রি হচ্ছে 86 টাকা কেজি দরে। আসলে একের পর এক কিন্তু এই চালের দাম বেড়েই যাচ্ছে। আপনি জানেন কিছুদিন আগেই কিন্তু বোরোর মৌসুম ছিল, এই বোরোর মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আবারও চালের দাম বাড়তে শুরু করেছে। আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারের মধ্যে চালের দাম বৃদ্ধিতে কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা বলছে মিল মালিকরা যে কোনো অজুহাতেই কিন্তু চালের দাম বাড়ায় দেয়, যেটার প্রশাসন যখন বাড়ে তখন দেখভাল করলেও সবসময় কিন্তু এই দেখভালটা হয় না, যার কারণেই কিন্তু সুযোগ পেয়ে যায় মিল মালিকরা এবং দামটি বাড়ায় দেয়। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কিছু করার নেই, কারণ তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বেশি দামে বিক্রি করতেছে। তারা বলছে যদি মিল গেটে দাম নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণ হবে, তাছাড়া নিয়ন্ত্রণ করার কোনো সম্ভাবনা নেই। আর এ বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু নানা ধরনের অজুহাত, যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, উৎপাদন খরচ বেড়েছে, যার কারণে কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা যেটি অজুহাত দেখাচ্ছে যে ধানের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কিন্তু চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। আর যদি সর্বশেষ আমি এতটুকু বলি যে এই যে কুষ্টিয়ার বাজারে কিন্তু একের পর এক চালের দাম বেড়েই যাচ্ছে, এই বাড়লেও কমার কিন্তু কোনো সুযোগ নেই বা লক্ষণ আমরা দেখিনি, যার কারণে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিন্তু এক প্রকার অসহায় হয়ে পড়েছেন যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা। তাই সাধারণ ভোক্তাদের দাবি যে কোনো মূল্যে এই চালের বাজার নিয়ন্ত্রণের কথা বলছেন। আমি একটু লিনিয়া জানাই রাখি যে আপনি বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 2 থেকে 300 চালকল রয়েছে, যা প্রতিদিন সকালে কিন্তু 600 টাকা চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম বাড়ে তাহলে কিন্তু দেশের চালের বাজার আবারও অস্থিরতা দেখা দেবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া। নাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার বাজারে চালের দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ। টিকিট কালোবাজারির কবলে ব্রাহ্মণবাড়িয়া ট্রেন যাত্রীরা। কাউন্টার ও অনলাইনে টিকিট না পাওয়া গেলেও বাড়তি দামে স্টেশনে ডেকে ডেকে টিকিট বিক্রি করে কালোবাজারি চক্র, যেখানে টিকিট কিনতে হয় 2 থেকে 3 গুণ বাড়তি দামে। সহকর্মী মেহেদিনুর পরশের তথ্য ছবিতে ফারজানা ইসলামের প্রতিবেদন। এ যেন দিনে দুপুরে প্রকাশ্যেই টাকা হাতিয়ে নেয়ার দৃশ্য। টিকিট কাউন্টার নয়, রেল স্টেশন চত্বরেই চলছে টিকিট বেচা কেনার ধুম। কালোবাজারিরা এভাবেই যাত্রীদের ডেকে ডেকে বিক্রি করে বিভিন্ন গন্তব্যের টিকিট।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন জেলার 4 থেকে 5,000 যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে যাত্রী সংখ্যা অনেক থাকলেও স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ মাত্র 900টি। বিপুল চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি। এই চক্রটি আত্মীয় স্বজনদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন মানুষের এনআইডি কার্ড ব্যবহার করে মুহূর্তেই আসনযুক্ত সব টিকিট সংগ্রহ করে নেয়। ফলে বিভিন্ন গন্তব্যের টিকিট তাদের কাছ থেকে 300 থেকে 400 এমনকি 500 টাকায়ও কিনতে হচ্ছে। এতে আর্থিক লোকসানের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা। 60 টাকার টিকিট 300 টাকা কেন? কারণ কি দেশে কি কোনো আইন কানুন নাই? আর আমরা 300 টাকা ব্ল্যাকে নিচ্ছি। কাউন্টারে আসলে আমরা টিকিট পাচ্ছি না, টিকিটের থেকে বঞ্চিত, কারণ এরা বেলিকার কাছে সব টিকিট বিক্রি করে দেয়। আমরা উচিত থেকে আপনার দ্বিগুণ বেশি দেয় সেই টিকিটটা কিনতেছে, অবশ্যই আমাদের লসের পর্যায়ে এগুলো। এদিকে রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসন কালোবাজারি বন্ধে তৎপর বললেও বাস্তবে নেই তার কোনো প্রতিফলন। কন্টিনিউ আছে, অলরেডি ইতিমধ্যে আমরা কয়েকটা মামলা নিচ্ছি এবং প্রায় 10-15 জনের মতো আমরা অ্যারেস্ট করে নিয়মিত মামলা নিচ্ছি তাদের বিরুদ্ধে। কালোবাজারির ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ র্যান্ডম অভিযান পরিচালনা করেন। আমরা যে রেগুলার যে অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রেলপথে যাত্রী ভ্রমণে হয়রানি কমাতে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখার আহ্বান সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারী বর্ষণের ফলে কক্সবাজার শহরে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার শহরের শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় আলাদা পাহাড় ধসের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার শিশু হাসান এবং পলাংকাটা এলাকার নূরজাহান। জানা যায় সবাই ঘুমেছিল, এর মধ্যেই ধসে পড়ে পাহাড় আর মাটি চাপায় মারা যায় 2 জন। পুলিশ জানায় টানা বর্ষণের কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর 2 সপ্তাহের স্থল অভিযানের অংশ হিসেবে বুধবার এই হামলা চালায় তারা। এদিকে গাজার জন্য ইসরায়েলের উচ্ছেদ আদেশ এক গণভোগান্তিতে পরিণত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব স্টিফেন ডুজারিক। এছাড়া এই আদেশ ফিলিস্তিনিদের জন্য একটি মানসিক যুদ্ধ বলে দাবি করেছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলি সেনাদের অব্যাহত জঘন্য হামলার তদন্ত করার আহ্বান জানিয়েছে হামাস। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ফিলিপাইন থেকে 106 কিলোমিটার দূরে সেলেবাস সাগরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 620 কিলোমিটার। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে আফটার শক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আরও একটি বিতর্কের পাশাপাশি এবার গলফ খেলার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে তিনি বাইডেনকে অযোগ্য আখ্যা দিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে ডেমোক্র্যাট শিবিরে। এদিকে ট্রাম্পের বিপক্ষে বাইডেন বিজয়ী হতে পারবেন না এমনটাই মনে করেন তার দলেরই এক সিনেটর। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগানকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার ডোরালে গলফ ক্লাবে নির্বাচনী সমাবেশে যোগ দেন রিপাবলিকান পার্টির এই নেতা। অনুষ্ঠানে বেশিরভাগ সময় প্রেসিডেন্ট বাইডেন ও তার দল ডেমোক্রেটকে আক্রমণ করেন ট্রাম্প। Meanwhile, the radical left Democrat Party is divided in chaos and having a কট্টরপন্থী ডেমোক্রেট পার্টিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নানা ইস্যুতে বিভক্ত তারা, কারণ তাদের নেতাকর্মীরা সহজে সিদ্ধান্তে যেতে পারে না। বাইডেন বিতর্কে যেভাবে হেরেছেন, আমি মনে করি প্রেসিডেন্ট বিতর্কের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয়। চলুন এই সপ্তাহে আরও একটি বিতর্কের আয়োজন হয়ে যাক। ঘুমন্ত জো বাইডেন সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিক, প্রেসিডেন্ট হতে যা যা লাগে তার সবই আছে। আমি তার সঙ্গে যে কোনো সময় যে কোনো স্থানে আবারও বিতর্কে যেতে প্রস্তুত।
প্রেসিডেন্ট বাইডেনের শাসনে যুক্তরাষ্ট্রের মানুষ সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ ট্রাম্পের। আমি ক্ষমতায় আসলে সামাজিক নিরাপত্তা বা স্বাস্থ্য খাতে ব্যয় কমাবো না, অবসরের ক্ষেত্রেও বয়স বাড়াবো না। বাইডেন তা করেননি। প্রতিশ্রুতি অনুযায়ী আমি সুবিধা দিয়েছি, ক্ষমতায় আসলে ফের চালু করব। আসছে নির্বাচনে বাইডেন অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে নানা মহলে চলছে গুঞ্জন। খোদ ডেমোক্রেটিক পার্টির সিনেটর মাইকেল বেনেট মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জিততে পারবেন না। মঙ্গলবার সম্প্রচার মাধ্যম সিএনএনকে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত নিরঙ্কুশ বিজয় লাভ করবেন। যদিও ভোটের মাঠে ট্রাম্পকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাইডেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।